নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাদম্বরী দেবী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বৌঠানের আত্মহত্যার কাহিনী শোনাব। তিনি কেন আত্মহত্যা করেছিলেন, তার আত্মহত্যার কারণ কী ছিল এবং তার মৃত্যু সংবাদ ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন স্বয়ং তার শ্বশুরমশাই দেবেন্দ্রনাথ ঠাকুর। (1884) সালের এক শান্ত বিকেলের কথা। আস্তে আস্তে বৈশাখের গরম ছড়িয়ে পড়েছে শহরে। শহরের চিলেকোঠাগুলো অলস যাপনে মেতে ওঠে। রাস্তায় কখনো কখনো শোনা যাচ্ছে ফেরিওয়ালার ক্লান্ত ডাক। আশেপাশের বাড়ি থেকে ছোটরা উসখুস করছে কখন একটু বেরোবে। এই অদ্ভুত স্তব্ধতা ছড়িয়ে পড়েছে জোড়াসাঁকোর সম্ভ্রান্ত ঠাকুরবাড়িতেও। শুধু কি সম্ভ্রান্ত? শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে ওই বাড়ির জুড়ি মেলা ভার। আপাতত বাড়িতে বিশেষ কেউ নেই। তেতলার একটি ঘর থেকে অপেক্ষার নিঃশ্বাস শোনা যায়। একজন তরুণী চুপচাপ বসে আছেন। কখনো গুনগুন করে উঠছেন, কখনো বাগানের ফুলগুলোর গায়ে জল ছিটিয়ে দিচ্ছেন। বিকেল একটু গড়ালেই তাকে নিতে আসবে সবাই। আসবেন তার স্বামী, নিয়ে যাবেন তার নতুন জাহাজে। ভারী আনন্দ মেয়েটির, তাই আগেই তৈরি করে নিচ্ছেন নিজেকে। ঘড়ির কাঁটা বড় অবুঝ, নিষ্ঠুরও বটে। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে রাত, কিন্তু কেউ যে আসে না। তরুণী যেন একটু হেসে উঠলেন। চোখে জল, মনে ঝড় চলছে উথাল পাথাল। স্বামীও এলেন না, এমনকি যাকে ভরসা করতেন প্রবলভাবে, যার লেখায় বেঁচে উঠতেন, তিনিও এলেন না। আস্তে আস্তে তরুণী এগিয়ে গেলেন দেরাজের দিকে। বের করলেন একটি শিশি আফিমের। অনেকটা খেয়ে নিলেন একসঙ্গে। আহা, এই ঘুম বড় নিশ্চিন্তের। শুয়ে পড়ল শরীরটি। আস্তে আস্তে ঘনিয়ে এলো অন্ধকার। 1884 সাল 19শে এপ্রিল। ঠাকুরবাড়ির তেতলার ঘরে মৃত্যুকে বেছে নিলেন কাদম্বরী দেবী। অনেকে অনেক রকম দিকের সন্ধান দেন। সেখানে জড়িয়ে থাকে সত্যি, জড়িয়ে থাকে মিথ্যা এবং গুজবও। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন স্বামী। রূপে গুণে ঠাকুর পরিবার তো বটেই, গোটা বঙ্গ সমাজ মোহিত। কাদম্বরী দেবীও কম কিছু ছিলেন না। সাহিত্যবোদ্ধা তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন দুর্দান্ত অভিনেত্রী। জীবিতকালে ঠাকুরবাড়ির নানা নাটকে সদর্পে অভিনয় করে গেছেন। জ্যোতিরিন্দ্রনাথও স্ত্রীর এমন গুণের প্রশংসা করতেন। সবই ছিল, আবার ছিল না অনেক কিছুই। এত ভিড়ের মধ্যে এক প্রকার একাই ছিলেন কাদম্বরী দেবী। তেতলার ওই ঘরটি ছিল তার যাবতীয় সব, আর ছিলেন তার প্রিয় বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনের বয়সের খুব বেশি তফাৎ ছিল না।
সেখান থেকেই বন্ধুত্বের শুরু। শুধু নতুন বৌঠানি নন, রবির কাছে কাদম্বরী ছিলেন তার লেখার সবচেয়ে বড় সমালোচক। আর সেটাই ভেতরে ভেতরে অনুপ্রেরণা দিয়ে যেত তাঁকে। জ্যোতিরিন্দ্রনাথ আর কাদম্বরীর কাছেই যেন নিজের সবটুকু মেলে দিতে পারতেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জোড়াসাঁকোই হোক বা চন্দননগরের মোরান সাহেবের বাগান বাড়ি, তাঁর প্রিয় হেকেটি একদিকে ছিলেন বন্ধু, অন্যদিকে অভিভাবকও। কবি বিহারীলাল চক্রবর্তীরও বিশেষ প্রিয় ছিলেন কাদম্বরী। সেটা অবশ্যই তাঁর সাহিত্যের প্রতি অসম্ভব অনুরাগের জন্য। কাদম্বরী ও ঠাকুরবাড়ির গল্প অনেকেরই জানা। সব জায়গাতেই মূল ব্যাপার একটাই, নিঃসঙ্গতা, একাকিত্ব। হ্যাঁ, এত কিছু থাকতেও ভেতরে ভেতরে যেন অন্য দ্বীপের বাসিন্দা ছিলেন তিনি। অবশ্য বিয়ের মুহূর্ত থেকেই কাদম্বরী ঠাকুরবাড়ির একটা বড় অংশের কাছে ছিলেন ব্রাত্য। তার বাবা ছিলেন জোড়াসাঁকোর সামান্য একজন কর্মচারী। তার মেয়েকেই কিনা তখনও পর্যন্ত দেবেন্দ্রনাথের সবচেয়ে উজ্জ্বল পুত্রটির সঙ্গে বিয়ে দেওয়া। কিছুতেই মানতে পারেননি জ্ঞানদা নন্দিনী দেবী। শুধু তিনিই নন, অনেকেই এক প্রকার দূরে সরিয়ে রাখতেন কাদম্বরীকে। অবহেলা, অপমান ছিল নিত্য সঙ্গী। তার উপর ঘটে দুর্ঘটনা। স্বর্ণকুমারী দেবীর ছোট মেয়ে উর্মিলা ছিল কাদম্বরীর ন্যাওটা। একদিন মুহূর্তের বেখেয়ালে উর্মিলা একা একা বেরিয়ে পড়ে ঘর থেকে। তারপর সিঁড়ি থেকে পড়ে যায়। বাঁচানো যায়নি তাকে। সবার সমস্ত রাগ এসে পড়ে কাদম্বরীর ওপর। সব দোষ যেন তার। একে কোনো সন্তান হয়নি, অন্যের সন্তানও রাখতে পারল না, এমন কথাও শুনতে হয়েছিল তাকে। সমস্ত কিছু নিয়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন কাদম্বরী। কফিনে শেষ পেরেকটা পোঁতেন জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ। নাটক আর জাহাজের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। বাড়ি আসার সময়ই পান না। তার উপর রবীন্দ্রনাথেরও বিয়ে হয়ে যায়। কাদম্বরী চেয়েছিলেন নতুন বউ মৃণালিনীকে রবির মতো করে তৈরি করে দেবেন, কিন্তু সেটাও পারলেন না। শেষ পর্যন্ত সরোজিনী জাহাজ উদ্বোধনে পরিবারের সবার সঙ্গে যাবেন বলে উদ্গ্রীব হয়েছিলেন। সেটাও না হওয়ায় ধৈর্যের সব তার ছিঁড়ে যায়। অতঃপর মাত্রাধিক আফিম সেবন এবং ঠাকুরবাড়ির পুত্রবধূর আত্মহত্যা, এই খবর তখনকার দিনে কি মারাত্মক আকার নিতে পারত তা বিলক্ষণ জানতেন সবাই। অবশ্য কাদম্বরী দেবী 19শে এপ্রিলই মারা যাননি। সরোজিনী জাহাজ থেকে তড়ি ঘড়ি সবাই ফেরার পর দেখেন তখনও দেহে স্পন্দন পাওয়া যাচ্ছে। চিকিৎসা শুরু হলেও সেই সব ছিল বৃথা। ঠিক 2 দিন পর মারা যান কাদম্বরী দেবী। আর বিয়ে করেননি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তার সমস্ত ঔজ্জ্বল্য নিভে আসে। কিন্তু সেই সময় ঠাকুরবাড়ি, বিশেষ করে দেবেন্দ্রনাথের ভূমিকা নিয়ে পরবর্তীতে অনেকে প্রশ্ন তুলেছিলেন। শোনা যায় কাদম্বরী দেবী একটি চিঠি লিখেছিলেন মৃত্যুর আগে। দেহ উদ্ধারের পর সেটাও পাওয়া যায়। দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে সেসব
পুড়িয়ে ফেলা হয়। জ্যোতিরিন্দ্রনাথকে পাঠানো কোনো এক নোটির চিঠিও পুড়িয়ে ফেলা হয়েছিল। ঠাকুরবাড়ির সমস্ত সদস্যরা অস্বাভাবিক রকমের নীরব ছিলেন এই মৃত্যুর পর। কোনো পোস্টমর্টেম হয়নি। সব আয়োজন, ডেথ রিপোর্ট হয়েছিল ঠাকুর বাড়িতে বসেই দেবেন্দ্রনাথের সামনে। এমনকি কোনো খবরের কাগজে যাতে এই খবর না প্রকাশিত হয় সেই ব্যবস্থাও নিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রীতিমতো ঘুষ দিয়ে মুখ বন্ধ করান সাংবাদিকদের, এবং লক্ষ্য করলে দেখা যাবে তখনকার সংবাদপত্রের কোথাও এ নিয়ে সামান্য লাইনও লেখা নেই। এভাবেই কেটে যায় ইতিহাস। 25 বছরের জীবনে প্রায় পুরোটাই কেটেছে অবহেলায়, নিঃসঙ্গে। সঙ্গী বলতে ছিলেন শুধু রবীন্দ্রনাথ। তাঁর লেখাই কাদম্বরী দেবীর জীবনকে সবচেয়ে ভালো ব্যক্ত করে। নতুন বৌঠান যে কি ছিলেন তার কাছে, এটা যে একমাত্র রবি ঠাকুরই জানেন। বাস্তবিকই কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। রবি ঠাকুরের জীবনে কাদম্বরীর ভূমিকা একটু বেশিই ছিল। ছাদের রাজ্যে নতুন হাওয়া বইল, নামল নতুন ঋতু। তখন পিতৃদেব জোড়াসাঁকোয় বাস ছেড়েছিলেন। জ্যোতিদাদা এসে বসলেন বাইরের তেতলার ঘরে। আমি একটু জায়গা নিলুম তারই একটি কোণে। এভাবেই আমার ছেলেবেলা বইতে নিজের জীবনের সবথেকে সুন্দর সময়টার বর্ণনা দিয়েছেন রবীন্দ্রনাথ। জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে গিয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাই তাদের মাথার ওপর থেকে পিতার গুরুগম্ভীর অস্তিত্ব সরে গিয়েছে। সেই সাথে প্রায় 7 বছর পর অন্দরমহলে প্রবেশের অনুমতি পেয়েছে কিশোর রবি। তার সে সময়কার জীবনে যিনি সবথেকে বড় প্রভাব ফেলেছিলেন, তার হাসি আনন্দের সঙ্গী হয়ে পাশাপাশি একজন লেখক ও কবি হিসেবে তার আত্মপ্রকাশের সবথেকে বড় সহায়ক হয়ে উঠেছিলেন, তিনি আর কেউ নন, তার বৌঠান কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথের স্মৃতিতে কাদম্বরী দেবীকে প্রথম দেখার যে ছবিটা ভেসে ওঠে, সেটা 10 বছরের এক রোগা করে মেয়ের, যার সরু শ্যাম কবজিতে সোনার বালা। এই বালিকা বধূকে দেখে তিনি দূর থেকে ঘুরঘুর করছিলেন, কাছে যাবার সাহস পাননি। জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হয়ে জোড়াসাঁকোর বাড়িতে আসা কাদম্বরীকে সেদিন প্রথম দেখার পরপরই বহুদিন আর তার সাক্ষাৎ পাননি রবি। অন্দরমহলের অন্যান্য নারীর মাঝে হারিয়ে গিয়েছিলেন কাদম্বরী দেবীও। এরপর বছর 4 পরে তিনি আবির্ভূত হলেন একটি নতুন বন্দোবস্ত চালু করতে। এই ঘটনাকে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন দূর পাহাড় থেকে ধেয়ে আসা বৃষ্টি প্লাবিত বন্যার পানির সাথে। পুরনো বাঁধের ভিত্তি নাড়িয়ে দিতেই যার আশা। রবীন্দ্রনাথের ভেতরকার সুপ্ত স্নেহ, আন্তরিকতা, ভালোবাসা, প্রেমের সব রঙই উছলে উঠেছিল গানে, হৃদয়ে। কাদম্বরী যখন জোড়াসাঁকোতে এসেছিলেন, তখন তিনি ছিলেন সম্পূর্ণ অশিক্ষিত। তার জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল ঠাকুরবাড়িতে। সেই কাদম্বরী ঠাকুরবাড়ির শিল্প সাহিত্যের মধ্যমণি তথা রবীন্দ্রনাথের মিউজ, সাহিত্য প্রেরণা হয়ে উঠেছিলেন খুব দ্রুত।
তিনি একদিকে যেমন ছিলেন বড় বেশি কল্পনাপ্রবণ, অন্যদিকে আবার উদ্যমী আর সাহসী। তার উন্মুক্ত মনা স্বামীর কাছ থেকে ঘোড়সওয়ারির শিক্ষা পেয়েছিলেন তিনি। তখনকার দিনে এমন শখ শুধু বিদেশিনী মেমদেরই থাকত। তাই তার নিয়মিত ঘোড়ায় চড়ে বাদামি মেম সেজে বেড়াতে যাওয়াটা বাঙালি নারী মহলে কানাকানি ফেলে দিয়েছিল। শিল্প বা সাহিত্যের মাপে তো নয়, কাদম্বরী দেবীর পরিবারের সামাজিক ও আর্থিক অবস্থান ঠাকুরবাড়ি থেকেই বহুগুণ নিচে ছিল। তার ঠাকুরদা দ্বারকানাথের কাছে চাকরি করতেন চাখিয়ে হিসেবে, যার কাজ ছিল ঠাকুরবাড়িতে প্রতিদিন আসা সন্দেশ কতটা টাটকা সেটা চেখে দেখা। তাকে ঠাকুরবাড়ির বউ করে আনার একমাত্র কারণ ছিল তিনি জাতে ছিলেন পিরালি ব্রাহ্মণ। এদের সনাতন সমাজের বিয়ের অযোগ্য মনে করা হতো, কারণ এরা ছিল সেই দুই ব্রাহ্মণের বংশধর যারা পঞ্চদশ শতাব্দীতে যশোরের মোহাম্মদ পীর আলীর মাজারে গোমাংস ভক্ষণ করেছিলেন। কাদম্বরী দেবী যদি রবীন্দ্রনাথের সাহিত্য জীবনে নাম ভূমিকায় থেকে থাকেন, তাহলে সেখানে অপরিহার্য সহায়ক ভূমিকায় ছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর। ছোট উদাস এবং কিছুটা দুঃখী বালক রবিকে বদলে দিয়ে ভাবনাহীন কিশোর কবিরূপে গড়ে তুলতে সহায়তা করেছিলেন তিনি। যে ছেলেটি সদ্য তার কাব্য প্রতিভায় আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে, তাকে আসন্ন উজ্জ্বল নিয়তির পথ দেখাতে তার ভূমিকা নিতান্ত ছোট নয়। আমোদে যতীন্দ্রনাথ স্বভাবে তাদের গুরুগম্ভীর পিতার থেকে সম্পূর্ণ বিপরীত ছিলেন। তিনি নাচ, গান, থিয়েটার শুধু যে ভালোবাসতেন তাই নয়, প্রায় সকালেই নাটক লেখা বা পিয়ানোয় নতুন নতুন সুর তোলায় ব্যস্ত দেখা যেত তাকে। রবির কাজ ছিল তার গান বাজানোর সময়টায় পিয়ানোর সামনে বসে সুরে কথা বসানো। বিকালের দিকে যখন জ্যোতিদা অফিসের কাজে ব্যস্ত থাকেন, সেই সময়টা বৌঠানকে সাহিত্য পড়ে শোনাতেন রবি। কাদম্বরী চোখে দেখে পড়ার থেকে শুনে শুনেই সাহিত্য রস আস্বাদন করতে বেশি পছন্দ করতেন। পাঠের বিষয়বস্তু বেশিরভাগ দিনই থাকত রবির নিজের লেখা কবিতা অথবা তৎকালীন বাংলা সাহিত্যের নামকরা কোনো সাহিত্যিকের উপন্যাস। যেমন তখন বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হচ্ছিল বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ। সেসব গুমট সন্ধ্যাবেলায় এক কিশোর তার লেখা আবৃত্তি করে শোনাচ্ছে এক উদ্গ্রীব কিশোরীকে, আর সেই কিশোরী তার হাত পাখা দিয়ে বাতাস করছে তাকে। ঠিক এই দৃশ্যটি সত্যজিতের চারুলতা সিনেমার সবথেকে আকর্ষণীয় দৃশ্যগুলির একটা। সিনেমাটি রবীন্দ্রনাথের নিজের কল্পনায় সেই সব সুখের দিনের স্মৃতি অবলম্বনে নির্মিত। রবীন্দ্রনাথের 13 থেকে 17 বছর বয়স পর্যন্ত লেখা কবিতা সংকলিত আছে শৈশব সঙ্গীত বইয়ে, যা তিনি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেন। তিনি বলেছেন, কবিতাগুলো তার সামনে বসেই লেখা, তাকে পাঠ করে শোনানো, আর সেই সব স্নেহময় স্মৃতি বেঁচে আছে এই কবিতাগুলোয়। কাদম্বরী শুধু যে রবির শিল্প সাহিত্যের সঙ্গিনী ছিলেন তা নয়, রাঁধুনি চাকরদের হাতের একই ধরনের খাবার খেয়ে বিরক্ত রবি ঠাকুরের রসনা তৃপ্তিও হয়েছিল তার হাত ধরেই। এমনকি মৃত্যুর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ তার বৌঠানের হাতের চচ্চড়ির স্বাদ মনে করতে পারতেন। তাদের বয়সী অন্যান্য ছেলেমেয়ের মতো রবি আর কাদম্বরীও ঝগড়াও করতেন প্রায় সময়।
দুজনের মাঝে খুনসুটি লেগেই থাকত। কাদম্বরী ফ্যাশন করে পোশাক পরার অভ্যাস নিয়ে দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। রবি হয়তো বৌঠানের এই লোক দেখানো পোশাক পরার বিরুদ্ধে কিছু একটা বলতো, অন্যদিকে তিনিও রবিকে জ্যাঠামো করো না বলে চুপ করিয়ে দিতেন। রবীন্দ্রনাথের সেই সব দিনের স্মৃতিচারণ করে বলেছেন, বৌঠান যখনই কোনো আত্মীয়ের বাড়ি যেতেন তিনি তার ঘরের বাইরে স্যান্ডেল দেখতে না পেয়ে তার কোনো না কোনো জিনিস লুকিয়ে রেখে দিতেন ইচ্ছে করে, একটা ঝগড়া লাগানোর জন্যে। বোঝাই যায় এইসব ঝগড়া মূলত তাদের ভেতরকার সখ্যতার আর তাদেরকে ক্রমশ বেড়ে চলা অসঙ্গত হৃদয়াবেগকে অস্বীকার করার অচেতন চেষ্টার বহিঃপ্রকাশ। কাদম্বরী রবিকে যেসব কথা বলে খেপাতেন, রবি ভাই বোনদের মধ্যে সব থেকে কালো, ও দেখতেও ভালো না, ও কোনোদিন বিহারী চক্রবর্তীর মতো করে লিখতে পারবে না, এসব কথাই আসলে রবির প্রতি তার নিজের আকর্ষণ ও তার বিপজ্জনক ফলাফল থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা। রবীন্দ্রনাথ তার স্মৃতিতে, গানে, কবিতায় এসব কথাবার্তাকে নিছক দুষ্টুমি হিসেবেই উল্লেখ করে গেছেন। কাদম্বরী শুধু রবীন্দ্রনাথের লেখার অনুপ্রেরণা আর সবথেকে বড় ভক্তই ছিলেন না, তার লেখার সবথেকে বড় সমালোচকও ছিলেন তিনি। তাই তরুণ কবি রবীন্দ্রনাথের লেখক হয়ে ওঠার পেছনে অপরিহার্য ছিলেন তিনি। কবির প্রতি অপত্য স্নেহ থাকা সত্ত্বেও তার লেখার কঠোর সমালোচনা করতেন, পিছপা হতেন না। রবীন্দ্রনাথের তরুণ বয়সের লেখার দিকে ফিরে চাইলে, যেমন কবি কাহিনী যেটা তার 16 বছর বয়সে লেখা, দেখা যায় কবিতাগুলো এমন একটা বয়সে লেখা যখন পৃথিবীর কিছুই দেখেননি তিনি, সবই তার কল্পনা করে নেওয়া। সেখানকার লেখায় সত্যি আর কল্পনা মিশিয়ে একাকার হয়ে গিয়েছেন কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ তার লেখা এক চিঠিতে ভারতবর্ষ নিয়ে স্মৃতি কাতরতার কথা লিখতে গিয়ে কাদম্বরীর কথাই বলেছেন। তার হাহাকার সেই প্রিয়তমা কোথায় যে আমার শৈশবের একমাত্র সঙ্গী ছিল এবং যার সাথে আমি স্বপ্নভূমির রহস্য অনুসন্ধান করে আমার কৈশোরের অলস দিনগুলি কাটিয়েছি, আমার সে হৃদয়ের রানী মারা গেছেন এবং পৃথিবী তার সৌন্দর্যের দুয়ার আমার জন্য বন্ধ করে দিয়েছে, যা মানুষকে মুক্তির স্বাদ দেয়। একজন মহিলা যখন তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন তার ভালোবাসা প্রকাশ করেছে। বেঁচে থাকতে সে সাহস জোগাড় করতে পারেনি। এটি সমাজে দ্বন্দ্বের উন্মোচন করেছে যে শিক্ষিত মানুষ, অর্থাৎ ঠাকুর বংশের লোকেরা শিক্ষিত ছিল না, কারণ তারা উর্বর না হওয়ার জন্য কাদম্বরীকে দোষারোপ করেছিল এবং কাদম্বরী এতটা ভালোভাবে পড়া হয়নি তার চিঠিতে প্রকাশ করা হয়েছিল। তার স্বামী বন্ধা হতে পারে এমন ধারণার দ্বৈততা, জীবনে প্রাসঙ্গিক হওয়ার অনুভূতির জন্য দীর্ঘস্থায়ী যে কারোর কাছ থেকে প্রশংসার শব্দের জন্য পড়ে যাবে, এবং এই ক্ষেত্রে এটি এসেছে রবি ঠাকুরের কাছ থেকে। ভদ্রমহিলা তার হৃদয়কে ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে ঢেলে দিয়েছেন, যা উভয় ছিল পাপী এবং ধার্মিক। মানব চেতনা দ্বারা সংজ্ঞায়িত পাপ, অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজ দ্বারা নির্ধারিত নিয়ম, এবং ধার্মিকদের সংজ্ঞায়িত করা হয়েছে মৃত্যুর সাথে, প্রেম ছাড়াই জীবন বাণিজ্যের মাধ্যমে, এই ভেবে যে
তাদের আত্মা স্বর্গে মিলিত হবে। যদি কাহিনীটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং তোমার প্রিয়জনেদের সাথে শেয়ার করো। আমাদের গল্পগুলি তোমাদের শুনতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে হলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।